বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা একটা ভিডিও নিয়ে আসবো। তো এখন আর বিকেল নেই, বিকেলটা গড়িয়ে রাত হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি, বলেছিলাম যে ঘুরতে গেছিলাম। এখানটায় হচ্ছে একটা জায়গা, খুব একটা জায়গা বলতে আমাদের চারপাশে তো প্রচুর ঘোরার জায়গা। আহ, যখনই সময় পাই, সুযোগ পাই, সেখানে ঘুরতে বেরিয়ে যাই। এডিট করা হয়নি, সেই জন্য ভিডিওগুলো দিতে পারছি না। এডিট যখনই করবো তবে তবে ভিডিওগুলো দিতে থাকবো। ব্যাপারটা কি হচ্ছে, রোদটা সহ্য করতে পারি না। এতদিন ধরে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল। আজকে সকালবেলা হঠাৎ করে রোদ। আর এতটাই রোদ যে আমি মন্দিরে গেছি, যেখানে যাওয়ার সেখানটায় গিয়েছি। তো ওখানটায় গিয়ে মানে এত রোদের মুখে পড়েছি না, মানে আমি রোদটা সহ্য করতে পারি না। আমার শরীরে রোদ আসলে পরেই আমার খুব কষ্ট হয়। আমি জানি না কেন, মাথা যন্ত্রণা, শরীরের একটা অস্বস্তি ভাব, তারপরে যে কীরকম যে লাগে তোমাদেরকে আমি বলে বুঝতে পারবো না। শুধু মানে শুয়ে থাকি, ঘুমাই, চোখ বন্ধ করে থাকি, এরকম মানে রোদ আমি সহ্য করতে পারি না। সেটা গরমের দিন আসলে তো ভীষণ কষ্ট, শীতকালেও আমি রোদে বসি না। অনেকে আছে না যে শীতকাল হলে পরে রোদে বসে, গিয়ে একটু গা পিঠটা দিয়ে বসে আরাম পায়। আমি শীতেও রোদে বসি না, আমার মিষ্টি রোদটাও সহ্য হয় না আমার, এরকম হচ্ছে আমার দশা। সেই কারণে না আজকে হঠাৎ করে রোদটা পেয়েছি এবং অনেকটা দূর হেঁটে গেছি, তো সেই কারণে রোদটা সহ্য হয়নি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এসে একটু শুয়েছিলাম, এসেছি অনেকক্ষণই, এসে একটু শুয়েছিলাম। তারপরে মনে হলো যে না, এখন একটা ভিডিও দিই, অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিওটা দেওয়া উচিত, সেজন্য দিতে বসলাম। তোমাদের সবাইকে আগে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম। যাই হোক, তোমাদের সঙ্গে বলবো নাকি তোমাদের জন্য একটা নতুন ভিডিও শুরু করলাম। এডিট করবো না, ভিডিওটা এরকম করেই দেবো, ভুল ভাল যা বলবো সব এডিট করে দেবো তোমাদেরকে। এডিট করার মতন ওই ইচ্ছে মুড কোনোটাই আমার নেই। আজকে একটা সত্যি ঘটনা তোমাদেরকে বলবো, সত্যি ঘটনা অবলম্বনে একটা বলবো আর কি। গল্প বলবো না, গল্প বলাটা ভুল হবে, এটা সত্যি ঘটনা, পুরোপুরি একদম আমার চোখে দেখা ঘটনা, আমার সামনে হওয়া ঘটনা। সেই জন্য আমি এত বিস্তারিতভাবে তোমাদেরকে বলতে পারবো। কেন হঠাৎ করে আমি এই গল্পটা বলতে যাব, তার কারণ এই 2-4 দিন ধরে তোমরা দেখছো ফেসবুকটা আমি খুলতে পারছি না। কার জন্য? অবশ্যই সুস্মিতা এবং সাংবাদিক এবং তার ভাইয়ের জন্য। মানে কি বলবো, নোংরা আখাড়া হয়ে উঠেছে আমাদের ফেসবুকটা। সত্যি সত্যি আমার মনে হয় কি, ফেসবুকটার ফেসবুক নয়, মানুষ এটাকে বাথরুম মনে করে ফেলেছে। কেউ বাথরুম মনে করে ফেলেছে, কেউ নিজের ঘর মনে করে ফেলেছে। যে যখন পাচ্ছে সে সেখানে ফেসবুকটা অন করছে, ওখানটাই পটি করছে, ইস্যু করছে। যে যেখানে পারছে মানে ওই ফেসবুকের মধ্যে আসছে, যা হচ্ছে জীবনের ছোট বড় ভালো মন্দ যা ঘটনা ঘটছে সব ফেসবুকের মধ্যে এসে দেখাচ্ছে, জানাচ্ছে, বোঝাচ্ছে। মানে ফেসবুকটা খোলা যায় না, জনসম্মুখে ফেসবুকটা খোলা যায় না। মানে ফেসবুকটা এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। যখন ইদানিং দেখতে পাচ্ছি 3-4 দিন ধরে তো সুস্মিতা ভীষণ পরিমাণে হাইলাইট। ও এই হাইলাইটের জন্যই কিন্তু হাইলাইট ও হবে, এই কারণেই মনে হয় ও এই বক্তব্যগুলো রেখেছে। না হলে হঠাৎ করে বিয়ের কয়েকদিন মধ্যে, মানে 2-3 দিনের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যে ওকে এত বড় একটা স্টেপ নিতে হলো, যেখানে ও জানে যে ওই স্টেপটা নিলে পুরো ওর চরিত্রের উপরে দাগ উঠবে। কেন নেওয়া হলো এই ধরনের কথা? কেন নেওয়া হলো এই ধরনের কথা? কেন বাইরে নিয়ে আসা হলো? কি ভেবেছিল যে এই ধরনের কথা বাইরে নিয়ে আসলে পরে ও সাংবাদিক দাদাকে সবাই ছিচিৎকার করবে? ছিচিৎকার সাংবাদিক দাদাকে তো সবাই করছে, কিন্তু তার আগে নিজের চরিত্রকে কিন্তু নিজে বিক্রি করেছে। মানুষ জানি না কতটা ওকে বুঝতে পেরেছে, কতটা মানুষ ওকে বুঝতে পেরেছে, তবে বেশিরভাগ মানুষই কিন্তু ছিচিৎকারই করছে, বুঝতে পেরেছো? আজকে সত্যি ঘটনাটা কি বলবো, আমি যে জোনে কাজ করি সেই জোনে এরকমই একটা ফ্যামিলি রয়েছে, অবশ্যই ইসলাম ধর্মিক। হ্যাঁ, ফ্যামিলি রয়েছে, বহু বছর প্রেম করে বিয়ে করেছে হাজব্যান্ড ওয়াইফ, এবং প্রায় 2টো সন্তান। বড় সন্তানটা 14 বছর, ছোট সন্তানটা তখন বয়স হবে সম্ভবত ওই 4 বছর, বুঝলে? 2টো সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে ওই হাজব্যান্ড প্রেম করে বিয়ে করেছে, কিন্তু হাজব্যান্ড ওদেরই পাড়ার একটা মেয়ের উপরে ক্রাশ খেয়েছে। শুধু ক্রাশ খেয়েছে বললে ভুল হবে, সম্পর্কে দাদার মেয়ে সম্পর্কে হচ্ছে কি বলে ওটা, মানে দূর সম্পর্কে দাদার মেয়ে, তাহলে হচ্ছে ভাইজি আর কি, ভাইজির উপরে। তো বয়স অনেক ডিফারেন্স, যদি ছেলেটার বয়স 40 হয়ে থাকে তাহলে মেয়েটার বয়স 18, বুঝতে পেরেছ? এতটাই প্রেমে হাবুডুবু খেয়েছে সেই মানুষটা, এতটাই প্রেমে হাবুডুবু খেয়েছে যে
লুকিয়ে লুকিয়ে প্রেম শুরু করেছে। প্রথমে মেয়েটা অস্বীকার করেছে, তারপরে মেয়েটাও মানে এত প্রেম এত প্রেম এত প্রেম, মেয়েটাও কিন্তু প্রেমে হাবুডুবু খাচ্ছিল। পরে যখন বাড়িতে জানাজানি হয়, তখন বউটা যখন জানাজানি হয়েছিল এবং বউটা প্রোটেস্ট করেছিল, রাগারাগি করেছিল, অশান্তি করেছিল, সব কিছুই করেছিল। এবং বউটা কি বলতো, যেহেতু ওরা অত শিক্ষিত হয় না, ওদের মধ্যে এই অ্যাম্বিশন নেই বা কোনো লক্ষ্য নেই, ওদের মধ্যে একটাই কি, আমি সবার ক্ষেত্রে কিন্তু বলছি না, না না না, একদম ভুল ভাববে না যে সবাইকে আমি বলছি, সব ইসলাম ধর্মী সব মানুষকে বলছি, না না, আমি ওদের মধ্যে কি বলেছি বলতো, একদম গ্রামে গঞ্জে যেই মানুষগুলো বাস করে, একদম গ্রামে যেখানে ঠিকঠাক করে আলো পৌঁছতে পারেনি, সেই গ্রামের কথা বলছি। সেরকম সেই গ্রামের থেকেও কিন্তু মানুষ পাশ করে বেরোয়, ডিগ্রি অর্জন করে, কিন্তু ইসলামিক ধর্মের যারা রয়েছে তাদের ওই সব গ্রামের মানুষগুলো না অতটা এখনো পর্যন্ত শিক্ষিত হয়ে ওঠেনি। তো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মেয়ে হবে 16 বছর, 14 বছর, 15 বছর, মেয়েকে বিয়ে দিয়ে দেবো এবং বিয়ে দেওয়ার পরে সংসার নিয়ে থাকবো এবং সাংসারিক জীবন পালন করব, স্বামী নিয়ে সুখে সংসার করব, এরকম। তো এরকমই উদ্দেশ্য তাদের জীবনে, আর কোনো উদ্দেশ্য নেই। সেই কারণে হাজবেন্ড যখন এরকম একটা বিপদে পড়েছে, মানে এরকম একটা কারনামা করেছে এবং স্ত্রীকে এসে রীতিমতন হাত তুলছে, স্ত্রীর গায়ে হাত তুলছে, মারপিট করছে, অশান্তি করছে, তখন স্ত্রীকে আবার এগুলো চলছিল, দীর্ঘদিন চলছিল। তারপরে একদিনকে স্ত্রীর কাছে যাবি, কি দাবি, তুই কি আমার সাথে সংসার করতে চাস, তুই তুকারি করে ওরা, তুই কি আমার সাথে সংসার করতে চাস, তো বলছে যে হ্যাঁ আমি তোমার সাথেই থাকতে চাই, যেহেতু প্রেম করে বিয়ে করেছে। তাহলে যদি তুই আমার সাথে সংসার করতে চাস, তাহলে একটা শর্ত রাখতে হবে। কি শর্ত, অমুককে, মানে যার সাথে ওর ওই অবৈধ সম্পর্ক, তাকে কিন্তু তোকে আমার রুমে নিয়ে আসতে হবে, এবং আমার রুমে মানে যেই ঘরে স্ত্রীর সাথে ও থাকছে সেই ঘরে নিয়ে আসতে হবে, এবং আমার সাথে ওকে সময় দরজা আটকে দিতে হবে, এবং তুই বাইরে পাহারা দিবি, যাতে পাড়ার লোক টের না পায়। শুনে অবাক হচ্ছ না? আমি স্বচক্ষে ওরকম একটা ঘটনা দেখেছি, মানে ওগুলো কিছুটা দেখিনি, মানে আমি প্রতিনিয়ত যাই, যেহেতু আমার কানে শোনা এবং পরিবারটাকে স্বচক্ষে দেখা, এবং জবানবন্দিটা তার নিজের স্ত্রী আমাকে দিয়েছে, সেই কারণেই বলতে পারছি দুর্দশা কাকে বলে। একটা মেয়ের যখন বাপের বাড়ি বলে কিছু থাকে না, একটা মেয়ে যখন শিক্ষা বলে কিছু থাকে না, ওই মেয়েটার ইনকাম সোর্স বলে কিছু থাকে না, দুটো ছেলেকে নিয়ে কোথায় যাবে, মাথায় কোথায় ঠাঁই দিবে সেই বলে কিছু থাকে না, তখন ওই ধরনের স্বামীর এই ধরনের কুটুক্তি বা বলতে পারো কুপ্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। স্ত্রী বাধ্য হয়েছে কুপ্রস্তাব মেনে নিতে, জানো? এটা তোমাদের বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, এটা অরিজিনাল একটা ঘটনা। এই কুপ্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে এবং রীতিমতন তার হাজব্যান্ডের অবৈধ ওই মানুষটাকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। স্ত্রী বাইরে পাহারাদার, বাইরে পাহারাদার। উফ বাবা, কি ঘটনা সেই ঘটেছিল। তারপরে এই কথাটা হয়ে গেল, ওইটাই হচ্ছে স্ত্রীর জীবনে কাল, বুঝতে পারছো, কাল। ওই পদক্ষেপটা যদি সে না তুলতো, তাহলে ওর জীবনে এত বড় অবনতি হতো না। কে? স্বামী না, স্ত্রী যদি সেই সময় প্রোটেস্ট করতো, তুমি যাই করো তাই করো, আমার পরিবারে আমি কাউকে ঢুকতে দেব না, বা আমি এই ধরনের তোমার কুপ্রস্তাব মেনে নিতে রাজি নই, যদি এই প্রোটেস্টটা করতো, ভালোবাসাকে দূরছাই করে, ভালোবাসা শেষ, ভালোবাসা নেই, দূরছাই করে যদি এই জায়গাটাতে প্রোটেস্ট করতো না, তাহলে স্ত্রীটা আজকে বেঁচে থাকতো, আজকে জীবিত থাকতো। জীবিত মিন্স সঠিক থাকতো। কিন্তু কি হয়েছে যেন, দুর্দশাটা কি হয়েছে শোনো তাহলে। এরকম একটা ঘটনা হয়েছে। তারপরে এরকম হওয়ার পরে পাড়ার লোক তো কিছু জানেনি, কিন্তু যে মেয়েটাকে, যার সাথে এরকম সম্পর্ক, সেই মেয়েটা পা বেড়ে গেছে, হাজবেন্ডও রাস্তা পেয়ে গেছে। যখনই প্রয়োজন হয় তখনই স্ত্রীকে পাহারাদার বানায়, যখনই প্রয়োজন হয় স্ত্রীকে পাহারাদার বানায়। এই করতে 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 একটা সময় আসলো যখন হাজবেন্ড বলল যে আমি ওকে আমার দ্বিতীয় বউ বানাবো। এবার বলো, এবারও স্ত্রীটা কি করবে? স্ত্রীটা কি খুব ভালো কাজ করেছিল? না তো, করেনি তো। ভালোবাসা এরকম হয় না। ভালোবাসি যাকে বলি, আমি ভালোবাসলে পরে আমি আমার ভালোবাসার মানুষটা অন্যায় করছে, আমি প্রতিবাদ করব না। শুধুমাত্র ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে বলে, ওর জন্য আমি কষ্ট পাবো বলে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বলে আমি ওর খুব প্রস্তাবটা মেনে নেব? একদমই না। ভালোবাসা এরকম হয় না। যাই হোক, তারপরে
পাড়ার লোক জানাজানি হলো, সব জানাজানি হলো। স্বামী জনসমক্ষে স্ত্রীর ওপর আঙ্গুল তুলল। ও আমাকে বলেছে আমি সম্পর্কে লিপ্ত, ও আমাকে বলেছে বাইরে কোথাও যাওয়া চলবে না, যদি যেতে হয়, যদি কিছুই করতে হয় আমার ঘরে এসে করো, কাউকে আমি বলবো না এবং আমি পাহারা দেব। পুরো ঘটনাটা ঘুরিয়ে স্ত্রীর উপরে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনাটা। মহিলাটা একা দাঁড়িয়ে জনসমক্ষে, ওর মুখের আউ নেই, কোনো কথা নেই। কেন? ও আকাশ থেকে পড়ছে যে স্বামী এরকম করে পাল্টি খেয়েছে জনসমক্ষে। কেন? এখানে না পঞ্চায়েত বসে, কোনো ঘটনা হলে পরেই পঞ্চায়েত বসে, এবং পঞ্চায়েতে জনসমক্ষে যখন ওকে সব স্বামী, যেই স্বামীকে ভালোবাসে, যেই স্বামীকে ছাড়াও থাকতে পারবে না, যেই স্বামীর জন্য ও নিজের সব থেকে ভালো সুন্দর মানে কি বলবো প্রিসিয়াস জায়গাটা নষ্ট করে ফেললো, কষ্ট বুকে ধরলো না ওই স্ত্রীর, সেই জায়গাটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে স্বামী বলল ও আমাকে বলেছে বাইরে নিয়ে গেলে পরে লোক জানাজানি হবে, তাহলে ঘরের মধ্যেই থাকো, ঘরের মধ্যেই আসো, তোমরা এখানেই দেখা করো। তারপরে কি হলো? পাড়ার প্রতিবেশী মিলে ওকেই বকাবকি করলো, আর তুই কেন রাজি হলি, তুই কেন নিয়ে আসলি ওকে, তুই কেন, স্বামী যে নিয়ে এসেছে, ওই মহিলা যে এসেছে কোনো দামই নেই, ওই স্ত্রী কেন ওকে পারমিশন দিয়েছে, এটা নিয়ে সবার হচ্ছে ওর উপরে প্রেশার ক্রিয়েট করছে। তুই কেন রাজি হয়েছিস, তুই কেন ওকে বলেছিস, তুই কেন বলেছিস, তুই কেন না করিসনি, ওর উপরে, ওর জায়গাটা কেউ বোঝেনি। হলো, বিয়ে হয়ে গেল দুজনের, পুরো পরিবার মিলে, দুটো পরিবার মিলে, কিছু করার নেই, আর কিছু করার নেই, এতবার সব কিছু হয়েছে যে বিয়ে দিতে হবে, তো বিয়ে দিয়ে দিল দুজনের। এইবার দু যায় মিলে না, দু সতী নেত্রী মিলে না। এ তো ভেবেছিল এরকম করতে 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 ছেড়ে দেবে, বিয়ে যে করবে সেটা তো কল্পনাও করতে পারেনি, ছেড়ে দেবে বলেছিল। এবার আর মেলে না, একদিন দুদিন 3 দিন, মানে একদিন যেতে না যেতেই অশান্তি, একদিন যেতে না যেতেই অশান্তি, একদিন যেতে না যেতেই অশান্তি। হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলে রাখি, মেয়ের বাড়ির লোক কিন্তু দ্বিতীয় পক্ষের, মানে যার সাথে অবৈধ সম্পর্ক, সেই মেয়ের বাড়ির লোক কিন্তু মানেনি, এবং ওদের তুলনায় মেয়ের বাড়ির লোক কিন্তু একটু হায়ার স্ট্যান্ডার্ডের, সেই কারণে মানেনি, মানবেও না। মেয়ের বাড়ির লোক কিন্তু আসেনি বিয়ের মধ্যে, ওদের মধ্যে পঞ্চায়েত হিসাব করে যা যা করলো, মেয়ের বাড়ির লোক কিন্তু বলেছে আমি কিচ্ছু নেই, ও চলে যাক, আমার বাড়ির সাথে আর কোনো সম্পর্ক নেই, ও চলে গেছে, মেয়ে চলে গেছে, বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। এবার বক্তব্যটা হলো, সেটা আমি আজকে গল্পটাই বলছি, কন্ট্রোভার্সি কতটুকু করতে পারবো আমি জানি না, তো তোমাদের গল্পটা বলছি। কি বিভৎস পরিণতি, কি বিভৎসভাবে শেষ হয়েছে এই গল্পটা, কি বিভৎসভাবে গল্পটা শেষ হয়েছে। স্ত্রী যখন দেখলো যে স্বামী আজকে 16-17 বছর ধরে শুধু আমার সাথেই থাকতো, আমাকেই সব কিছু এনে দিত, আমাকেই ডাকতো বাড়িতে ঢুকলে পরে, কিন্তু যখন আরও একজন আসলো, স্ত্রীর কোনো জায়গা থাকলো না, এবং যখনই কাজের থেকে আসতো তখন কিন্তু ছোটো বউয়েরই ডাক পড়তো, যখন কাজের থেকে আসতো ছোটো বউকে কিন্তু আগলানো হতো, ছোটো বউয়ের সাথে পাশের রুমে থাকা হতো, যেই রুমটা খালি থাকতো কোনো দিন, আর স্ত্রীর সাথে স্বামী থাকতো। এটা মেনে নিতে পারেনি, প্রতিনিয়ত ঝগড়া হতো, প্রতিনিয়ত অশান্তি হতো, সব কিছুই হতো, হতে 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 শেষ পরিণতি কি হয়েছে জানো? শেষ পরিণতি, স্বামী এবং তার ছোট বউ, মানে নতুন বউ আমি বলা যেতে পারি, নতুন বউ কোনো এক সময় কোনো একটা সুযোগ নিয়ে এটা শুধু বলে গেছে, তোমরা আমাকে কেউ বাঁচতে দিলে না, আমাদেরকে, আমি বাঁচতে চেয়েছিলাম, আমরা বাঁচতে চেয়েছিলাম, আমাদের ভালোবাসাটা ফেক ছিল না, কিন্তু বাঁচতে দাওনি, তাই কি করলো জানো? শেষ পরিণতি, ঝুলে গেছে দুজনই, নেই কেউ আর এই পৃথিবীতে। একটা 4 বছরের বাবা, 4 বছরের বাচ্চার বাবা, 4 বছরের বাচ্চা পিতৃহারা, 14 বছরের একটা বাচ্চা পিতৃহারা, তার থেকেও করুণ পরিণতি কার কী হয়েছে বলো তো? তার থেকে করুণ পরিণতি ওই স্ত্রীর, যে ভালোবাসার খাতিরে স্বামীকে শুধুমাত্র নিজের কাছে রাখবে বলে, স্বামীর করে ভাত খাবে বলে, স্বামীর সমস্ত অন্যায় আবদারগুলোকে মেনে নিয়েছে, মেয়ের বাড়ির তরফ থেকে সমস্ত দোষ ওই স্ত্রীর ঘাড়ে এসে পড়ল। মেয়ের বাড়ির লোক বলল আমার মেয়েকে এবং আমার মেয়ের জামাইকে প্রতিনিয়ত ও মানসিক অত্যাচার করত, সেই কারণে ওরা বাধ্য হয়েছে। এরপরে ও যেহেতু একটু টাকা পয়সা ছিল, আরও অনেক কিছু কাঠখড় পুড়িয়ে স্ত্রীকে পাঠিয়ে দিল জেলে। আজকে ঘটনাটা
12 মাস কমপ্লিট হয়ে গেছে। ছেলের বাচ্চা দুটো, সন্তান দুটোই ছেলে ছিল, দুটো সন্তান তার জেঠিমার কাছে মানুষ হচ্ছে। আর ওই মহিলার আর কোনো খোঁজ পাইনি। শুনেছি নাকি জেলে রয়েছে। মহিলার আর কেউ নেই যে জামিন করে নিয়ে আসবে মহিলাকে, কেউ নেই। শুধুমাত্র ভালোবেসেছি বলে এই করুণ পরিণতি, শুধুমাত্র স্বামীর আবদারটা মেনেছে বলে করুণ পরিণতি। তা তোমরা কি বলবে? দোষ কি স্ত্রীর ছিল না? অবশ্যই ছিল। ভালোবাসাতে এতটা অন্ধ হওয়া উচিত না যেখানে আমার কোনটা খারাপ, কোনটা করলে পরে ভবিষ্যৎ আমার খারাপ হবে, বা আমি বিপদে পড়ব, বা আমার স্বামীর পক্ষেও খারাপ, সেটা আমি স্বামীর কাছে সাময়িক খারাপ হতে পারি, স্বামীর সারা জীবনের ভালো চিন্তা করে ওই জায়গাটা স্ত্রীর প্রোটেস্ট করা উচিত ছিল। প্রথমেই যখন ও রাজি হয়ে গেছে না, ওটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছ? এবার যদি আমি এখন সুস্মিতার গল্পটা শুরু করি, তোমরা কেউ শুনবে না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আজকে গল্পটা এতটুকুই থাক, সুস্মিতার গল্পটা কালকে নিয়ে আসবো। ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।